নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রথম সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভারপ্রাপ্ত মন্ত্রী, তার বাড়িতে পুলিশি হানা। আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে পুলিশ হানা দিল। এবং কোন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী? খোদ গৃহ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার বাড়িতে পুলিশ হানা দিল। মশাই, আপনারা ঠিক শুনছেন একদম। তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষের সামগ্রিক প্রেক্ষাপটে গত 12 বছর ধরে যেটা হয়নি সেটা হলো, এবং হায়দ্রাবাদে সেই ঘটনার আমরা সাক্ষী থাকলাম। সম্পূর্ণ বিস্তারিত আপনাদের বলবো, এবং অবশ্যই বলবো যে গৃহ মন্ত্রকের যিনি প্রতিমন্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় গৃহ প্রতিমন্ত্রী অমিত শাহের ডেপুটি, অমিত শাহ যে মন্ত্রকটা সামলান সেই মন্ত্রকের ডেপুটি মিনিস্টার যিনি, সেই মন্ত্রীর বাড়িতে পুলিশ কেন গেল? তার ছেলেকে খুঁজতে। তার ছেলে এই মুহূর্তে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কি করেছে তার ছেলে যে পুলিশ খুঁজছে? তার ছেলে 17 বছরের একজন বালিকা, 17 বছরের একজন তরুণী তাকে বলা যায় কি? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, তার কারণ তার বিরুদ্ধে যে ধারায় মামলাটা করা হয়েছে সেটা যৌন নির্যাতনের মামলা, এবং যৌন শোষণ করেছে তার ছেলে, এবং তার পরবর্তীতে সেই ছেলে এখন ফেরার। তো সেই ছেলের খোঁজেই সম্পূর্ণ এই মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়েছিল পুলিশ, এবং পুলিশ গিয়ে সেখানে তন্ন তন্ন করে তাকে খোঁজে, এবং সেই ভিডিওটা ভাইরাল হতেই রীতিমতন কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে যে 12 বছরের সম্পূর্ণ ঘটনায় যা ঘটেনি, 12 বছরের একদম সুদীর্ঘ ঘটনায় যা ঘটেনি, বরঞ্চ মানুষ অন্যান্য পার্টি থেকে বিজেপিতে চলে যায় একদম ওয়াশিং মেশিনে সাফ সূত্র হতে, সেই জায়গায় কেন্দ্রীয় গৃহ প্রতিমন্ত্রী তার বাড়িতে পুলিশ। তো চাপটা কোথা থেকে গেছিল? সমস্ত পুলিশ যার হাতে, কেন্দ্রীয় গৃহমন্ত্রক বলতে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের আন্ডারে সমস্ত পুলিশ আসে সমস্ত রাজ্যের ক্ষেত্রে। তো সেই চাপটা কার হাতে, কার এত বড় প্রশাসন এই মুহূর্তে, সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, কারণ এই ধরনের ইন্টারেস্টিং তথ্য খুব একটা সামনে উঠে আসে না। আপনাদের জানাই এই মুহূর্তে বন্দী সঞ্জয় কুমার, তিনি সাউথের থেকে উঠে আসেন এবং গৃহ মন্ত্রকের প্রতিমন্ত্রী, অর্থাৎ অমিত শাহের ডেপুটি মিনিস্টার তিনি, এবং সেই জায়গা থেকেই অমিত শাহের খুব কাছের লোক হবেন তো বটেই, এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীরও খুব কাছের লোক হিসেবেই পরিচিত তিনি। তো সেই বন্দী সঞ্জয় কুমার, তার ছেলে হচ্ছেন বন্দী সাই ভাগীরথ সঞ্জয় কুমার, অর্থাৎ বন্দী সাই ভাগীরথ তার ছেলের নাম। তো এই বন্দী সাই ভাগীরথ তিনি তার ছেলে হিসেবে অত্যন্ত পরিচিত একজন ফেস ছিলেন, যুব নেতা ছিলেন, এবং সেই জায়গাতেই একদম সরাসরি হায়দ্রাবাদে এই মুহূর্তে তার ছেলে যে অপকর্ম করেছেন এবং যার বিরুদ্ধে একদম এফআইআর রেজিস্টার হয়েছে, সেই ঘটনাটা হচ্ছে একজন ভালো বাড়ির মেয়ে, অর্থাৎ শিক্ষিত পরিবারের মেয়ে, তার বয়স 17 বছর, মাত্র 17 বছরের একজন মেয়েকে তার ফার্ম হাউসে তিনি নিয়ে যান। সেই বন্ধুত্বের সূত্রে তাকে ফার্ম হাউসে নিয়ে যান, এবং ফার্ম হাউসে নিয়ে গিয়ে তাকে নেশা করানো হয়, এবং সেই নেশাগ্রস্ততার সম্পূর্ণ শিকার হিসাবে সেই মেয়ের উপর একদম সরাসরি যৌন নির্যাতন করা হয়, যৌন হেনস্থা করা হয়, এবং সম্পূর্ণ তাকে যৌন শোষণ করা হয়। সেই মেয়েটির বয়ান অনুযায়ী তেমনই কথা উঠে এসেছে, এবং তার পরবর্তীতে সেই মেয়েটি সুইসাইড পর্যন্ত করতে যাচ্ছিল, আত্মহননের চেষ্টা করে। তখন তার বাবা মায়ের সম্বিত ফেরে, এবং তারা তখন এফআইআর করতে যায়, কিন্তু সেই এফআইআরও সম্পূর্ণভাবে নেওয়া হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এফআইআরটা রেজিস্টার করা হয়, এবং মন্ত্রীর ছেলে তার পরবর্তী থেকেই ফেরার হয়ে থাকেন। কিন্তু 15-20 দিন এই এফআইআর রেজিস্টার হওয়ার পরেও কোনোভাবেই এই মন্ত্রী মশাইয়ের বাড়িতে রেড হচ্ছিল না। তো রেডটা হলো কিভাবে, সেটাও খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এর সামগ্রিক বিষয় লুকিয়ে আছে। তার কারণ তেলেঙ্গানা রাজ্যটাতে শাসন চলছে কংগ্রেসের। রেমন্ত রেড্ডি হচ্ছেন সেখানকার মুখ্যমন্ত্রী এবং রাহুল গান্ধীর একদম ছায়া সঙ্গী। তো সেই রেমন্ত রেড্ডি রিসেন্টলি একটি মিটিং করেন, এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন তেলেঙ্গানায়। সেখানে গিয়ে তিনি রেমন্ত রেড্ডিকে প্রস্তাবও দেন যে আপনি এনডিএ তে চলে আসুন। আমরা সেই
খবর আপনাদের দেখিয়েছিলাম। তো সেই রেমন্ত রেড্ডি এবং প্রধানমন্ত্রীর যে মিটিংটা, সেখানেই উপস্থিত ছিলেন এই সঞ্জয় কুমার, যার ছেলে, তার সম্বন্ধে একদম এফআইআর করা হয়েছে। সেই সঞ্জয় কুমারকে মঞ্চে বসিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি একটা কথাও বলেননি তার ছেলের এই অপরাধ সম্পর্কে। যিনি বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের কথা বলেন, যার এত বড় একটা প্রজেক্ট বেটি বাঁচাও বেটি পড়াও, তিনি কেন এই সঞ্জয় কুমারের ছেলের অপকর্ম নিয়ে একটাও কথা বললেন না, কিংবা মন্ত্রী মশাইকে কেন অ্যালাউ করলেন? এই প্রশ্নগুলো তো উঠবেই। এবং সেখান থেকে এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে যে পুলিশের এত বড় হিম্মত হলো কিভাবে। পুলিশ একদম সরাসরি গৃহ প্রতিমন্ত্রী তার বাড়িতে চলে গেল, এবং যা খবর বেরিয়ে আসছে করিমপুর এবং হায়দ্রাবাদের যে বাংলো বাড়ি, এই দুটো জায়গাতেই পুলিশ রেড করে, এবং রেডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা একদম তন্ন তন্ন করে তল্লাশি হয়। ডাইনিং স্পেস, ঘরের বেডরুম, ঘরের বাথরুম পর্যন্ত তল্লাশি হয় ছেলের। সেই জায়গাটা কিভাবে হলো? তার কারণ দিল্লি থেকে ফোন গিয়েছিল রেমন্ত রেড্ডির কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি কি করছেন, আপনি কংগ্রেসের সরকার চালাচ্ছেন আর বিজেপিকে ভয় পাচ্ছেন, বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাই জন্য তাকে ভয় পাচ্ছেন আপনি। এই ফোন কে করতে পারে বলে আপনাদের মনে হয়? যা খবর এই মুহূর্তে, সেই ফোন কিন্তু একদম সরাসরি রাহুল গান্ধী করেছিলেন, এবং রাহুল গান্ধীর এই ফোন অবশ্যই যে কতটা অভিঘাত এনেছে সম্পূর্ণ রেমন্ত রেড্ডি, যাকে রাহুল গান্ধীর ছায়া সঙ্গী বলা হয়, সেই রাহুল গান্ধীর ছায়া সঙ্গী মুখ্যমন্ত্রী, তিনি সম্পূর্ণ ঘটনায় হস্তক্ষেপ করেন, এবং হস্তক্ষেপ করেই তিনি সম্পূর্ণভাবে প্রথমে সিপি, তার পরবর্তীতে ডিজি, তাদেরকে আদেশ করেন, এবং সম্পূর্ণ মহিলা পুলিশের বড় কর্তা মেজো কর্তা সবাই মিলে এই যে সঞ্জয় কুমার, বান্দি সঞ্জয় কুমার, তার বাড়িতে রেড করেন। কিন্তু তার ছেলে এখনো পর্যন্ত নিখোঁজ, তার ছেলে পালিয়ে গিয়েছে সম্পূর্ণ ঘটনায়। প্রায় কিন্তু এখনো পর্যন্ত 25 দিন হয়ে গিয়েছে, অর্থাৎ ঘটনা ঘটলো, তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এফআইআর রেজিস্টার হলো। বিভিন্ন রাজ্যের মহিলারা, তেলেঙ্গানার যে মহিলারা, তারা বিভিন্ন ভাবে রাস্তায় প্রতিবাদ করছিলেন। তারা প্রতিবাদ করছিলেন যে রেমন্ত রেড্ডির সঙ্গে কি কোনোভাবে গুরুত্বপূর্ণ ভাবে ভেতরের কোনো সম্পর্ক রয়েছে এই সঞ্জয় কুমারের, তাই জন্যই কি তার বাড়িতে এখনো পর্যন্ত রেড হচ্ছে, তাই জন্য তার ছেলে ধরা পড়ছে না। অ্যাবসকন্ডিং বলে রীতিমতন পোস্টার পড়ছিল রাস্তায়, তেলেঙ্গানা রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ছিল এই ঘটনার পোস্টার, কিন্তু অবশ্যই এই খবর কেউ দেখাতে পারেননি। তার কারণ এই যে সঞ্জয় কুমার, এই যে তার ছেলে সাই ভাগীরথ, তার যে উকিল, তার হয়ে যে উকিল দাঁড়িয়েছিলেন, তিনি সম্পূর্ণভাবে যারা এই খবর দেখাবে তাদেরকে হুমকি দিয়েছিলেন। একদম সরাসরি তিনি বলেছিলেন সাই ভাগীরথের খবরের সূত্র ধরে কোনোভাবেই সঞ্জয় কুমারকে মেলায়ন করা যাবে না, তাই হুমকি দিয়েছিলেন। তাই তেলেগু কোনো নিউজ চ্যানেল এই সম্পূর্ণ খবরটা দেখাতে পারেনি। যে দু একটা নিউজ চ্যানেল দেখাচ্ছিল, তারা ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের মতন ইউটিউব প্ল্যাটফর্ম। সুতরাং আপনারা বুঝে দেখুন এই মুহূর্তে কোন জায়গায় এত বড় একটা কেসকে চাপার চেষ্টা চলছিল। একদম পক্সো আইনের আওতায় এই কেসটা পড়ে, যেহেতু যে যার উপর এই নির্যাতিতা, যিনি একদম নির্যাতিত হয়েছেন এই ছেলেটির দ্বারা, সাই ভাগীরথের দ্বারা, তার বয়স মাত্র 17 বছর, তিনি এখনো পর্যন্ত সাবালিকাও হননি। তাই জন্য তার উপর যে যৌন শোষণ হয়েছে সেটা সম্পূর্ণভাবেই কিন্তু একদম যে পক্সো আইন ভারতবর্ষের, তার আওতায় পড়ে। তার পরবর্তীতে পুলিশ তার বাড়িতে যাচ্ছিল না 15 থেকে 20 দিন পর্যন্ত। কেন যাচ্ছিল না? কেন এই উদাসীনতা? অন্যদিকে হায়দ্রাবাদ হাইকোর্ট কিন্তু সরাসরি খুব কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছে। হায়দ্রাবাদ হাইকোর্টের পক্ষ থেকে জাজ কোন রকম প্রোটেকশন তো দেয়নি তাকে, এবং কোন রকম ইন্ট্রিম বেল সেটাও দেওয়া হয়নি। তিনি বলেছেন অত্যন্ত গুরুতর কেস, এটা অবশ্যই তাকে এক্ষুনি ধরে আনা উচিত, এবং তার পরবর্তীতেই সেই ছেলে ফেরার হয়ে যায়। এখন ফেরার হয়ে যায় নাকি তিনি রাজ্যের মধ্যেই আছে আমরা জানি না, তবে অবশ্যই বিজেপি সরকারের আমলে গত 12 বছরে এই প্রথমবার কিন্তু কোনো মন্ত্রীর বাড়িতে পুলিশ গেল। আমরা বরঞ্চ দেখেছি যে কোনো অন্য বিরোধীদের বাড়িতে পুলিশ যায়, বিরোধী নেতার বাড়িতে, তারপর তারা একদম সরাসরি বিজেপিতে জাম্প করেন। কিন্তু এবারের ছবিটা অনেকটাই অন্য। আমরা জানি না শেষ পর্যন্ত এই ঘটনা কোন দিকে গড়াবে, তবে অবশ্যই পুলিশের যে সদর্থক ভূমিকা আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম। শেষ পর্যন্ত কেন বলতে হচ্ছে, কারণ বহুদিন পেরিয়ে গিয়েছে, এফআইআর রেজিস্টার হয়েছে, তারপর
15টা দিন কেটে গিয়েছে, তেলেঙ্গানার রাস্তায় প্রতিদিন মহিলারা একটার পর একটা প্রতিবাদ করেছেন, পোস্টার একদম রাস্তায় চিপকে দিয়েছেন, কিন্তু তার পরবর্তীতেও এই যে সাইফ আগেরা, তাকে ধরতে পারেনি পুলিশ। এখনো পর্যন্ত তিনি অধরা। কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট যেটা হয়েছে মন্ত্রী মশাইয়ের বাড়িতে, অন্তত পুলিশ ভয়টাকে গচ্ছিত রেখে তারা যেতে পেরেছিল, এটাই আমাদের প্রশংসা করতে হবে। এবং এই কেস শেষ পর্যন্ত কোথায় যায় আমরা অবশ্যই খুঁজে বার করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে অবশ্যই অমিত শাহের ডেপুটি মিনিস্টার, যাকে নিয়ে নরেন্দ্র মোদী একদম এই ঘটনার পরবর্তীতে স্টেজে বসেছেন পর্যন্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই মন্ত্রীকে নিয়ে, ডেপুটি হোম মিনিস্টার যিনি, তাকে নিয়ে বসার পরবর্তীতে তার বাড়িতে পুলিশ যাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত যেতেই হলো। রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, তার চাপে, তেমনই কিন্তু সূত্রের খবর। আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।